আসমা, পুরো নাম মরহুম আসমা বেগম। কেন আমি নামের আগে মরহুম বলতেছি বন্ধুরা, তাই আজ তোমাদেরকে আমি শোনাবো। নামের আগে মরহুম বা মৃত কথাটা বলাতে তোমরা হয়তো অনেকেই অবাক হয়েছ। আসলে আমার কোনো উপায় ছিল না এই টাইটেলটা না লাগিয়ে তোমাদের সামনে আসতে। সবেমাত্র আমি 16 বছরের কিশোরী, কুঁড়ি থেকে ফুলে প্রস্ফুটিত হওয়ার আগেই আমাকে ধর্ষণ করা হয়েছে। আমি ছিলাম গ্রামের হতদরিদ্র পরিবারের একজন সাধারণ মেয়ে। পরিবারে অভাব অনটনের কারণে বাবা আমাদেরকে নিয়ে শহরে চলে আসেন। শহরে এসে তিনি ছোটোখাটো একটি দিনমজুরের কাজে লিপ্ত হন আর আমাকে একটি বাসা বাড়িতে কাজ করার জন্যে লাগিয়ে দেন। যেই পরিবারটিতে আমার কর্মের সংস্থান হয়েছিল সেই পরিবারটি অত্যন্ত আধুনিক ছিল। তারা স্বামী স্ত্রী দুজনে চাকরি করত, কিন্তু তাদের পরিবারে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আর আমার তখন বয়সের তুলনায় শারীরিক গড়ন ছিল অত্যন্ত বাড়ন্ত। তাই তারা আমাকে আমার আচরণে সব কিছু ভেবেচিন্তে তারা আমাকে ও বাড়িতে কাজের জন্য রেখে দেয়। প্রথম দিকে আমি ওনাদেরকে কাকা কাকি বলে ডাকলেও ওনারা আমাকে আঙ্কেল আন্টি বলে ডাকা শিখালেন। তো যথারীতি আমি ওনাদের বাড়ির সমস্ত কাজকর্ম বুঝে নিচ্ছিলাম ওই আন্টিটার কাছ থেকে। বুঝে নেওয়ার এক সময়ে উনি আমাকে বললেন যে তুমি তোমার আঙ্কেলকে সবসময় খুশি রাখার চেষ্টা করবা, যদি তা পারো তাহলে আঙ্কেল তোমাকে খুশি হয়ে অনেক বকশিশ দিবে। কথাটাকে আমি অনেক ভালো মনে নিলেও আমি জানতাম না যে তা একসময় আমার জীবনটাকে এলোমেলো করে দেবে। কাজের সুবাদে আন্টিটা বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন, আর আঙ্কেল সকালে বের হলেও কোনো সময় দুপুরে, আবার কোনো সময় বিকেলেই চলে আসতেন বাসায়। আর যখনই আসতেন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। আর নিয়ে আসা জিনিসগুলো যখনই আমার হাতে তিনি বুঝিয়ে দিতেন, দেওয়ার সময় তিনি আমার শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করতেন এবং বলতেন বাড়ির কোনো কাজ আর করতে হবে না, সারাদিন তো অনেক করছিস, এখন আমি চলে আসছি না, এখন আমার সাথেই তুই থাক, আমার পাটা একটু টিপে দে, মাথাটা একটু টিপে দে। এভাবে বলে উনি আমাকে ওনার কাছেই রাখতেন। আর সেই সাথে উনি আমাকে অনেক জায়গায় স্পর্শ করতেন যা আমার কাছে ভালো লাগতো না। খারাপ লাগার জায়গা থেকে যখনই আমি তা প্রতিবাদ করার চেষ্টা করতাম তখনই উনি আমার উপর কঠোর হতেন আর আমাকে বিছানায় ফেলে আমার প্রতি অত্যাচার করতেন। আমার শরীরকে ব্যথা করে দিতেন, প্রচণ্ড ব্যথায় আমি চিৎকার দিতাম। কিন্তু আফসোস, ওরকম একটা নির্জন বাড়িতে আমার চিৎকার শোনার মতো কেউ ছিল না। আমার কাছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই মনে হয়েছে আমি বুঝি আমার জীবনের শেষ মুহূর্তগুলোই কাটাইতেছি। আর তাই আজ আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু মৃতপ্রায় মানুষের মতোই আমার জীবনযাপন চলতেছে। আমার মতো অনেকেই ধর্ষণের শিকার। হয়তো তাদের ধর্ষণের চিত্রগুলো ভিন্ন ভিন্ন, আমার মতো না। কেউ আমার চাইতে হয়তো বয়সে বড়, কেউ বা ছোট, কেউ বা আমার সমান। কিন্তু যারা ধর্ষিত হওয়ার পরে দুনিয়ার জীবন থেকে চলে গিয়েছে তাদের কথা আমি জানি না। কিন্তু যারা আমার মতো বেঁচে আছে তারা আসলে কিভাবে বেঁচে আছে তা আমি আমাকে দিয়েই বুঝতে পারি।
একটা মেয়ে ধর্ষণ হওয়ার পরে ধর্ষণকারী কোনো না কোনোভাবে ধরা পড়ে, সেই দেশের বা রাষ্ট্রের আইন অনুযায়ী বিচার হয়। কিন্তু সত্যিকার অর্থে সেই ধর্ষিত নারীর জীবন ব্যবস্থা খুব দুর্বিষহ হয়ে পড়ে, কারণ সমাজের দৃষ্টিকোণ থেকে তাকে ভালোভাবে মেনে নেয় না। আর তখনই শুরু হয় তার জীবনের আরেকটি নতুন বাস্তবতা। সেখানে সে কোনো কিছুই আর সহজভাবে নিতে পারে না, সব কিছুই তার জন্য কঠিন হয়ে পড়ে। আজ দেশের সবখানেই ধর্ষকের কঠিন শাস্তির বিচারের দাবি নিয়ে জোর আওয়াজ বা প্রতিবাদ চলতেছে। হয়তো ওই কঠিন শাস্তির ব্যাপারে আইনগতভাবেও প্রয়োগ করা হবে, কিন্তু ধর্ষিত হওয়া নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কি পাল্টাবে? আর সেটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধর্ষিতা নারীরা সমাজের কাছে অবহেলিত হয়েই থাকব। তাই আমি সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, আমরা যারা ধর্ষিতা নারী, যারা আমরা ধর্ষণের শিকার হয়েছি, আমাদের জীবনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার পরে আমরা যেন সমাজের চোখে আর অবহেলিত না হই। আর সমাজের এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আপনারা যেন একটি আইন ব্যবস্থা প্রয়োগ করেন, যাতে আমরা আমাদের জীবনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও সমাজে যেন আমরা স্বাভাবিকভাবেই স্বীকৃতি পাই, স্বাভাবিকভাবেই যেন আমরা চলতে ফিরতে পারি। এবং সেই সাথে ধর্ষকের উত্তম শাস্তির বিনীত আবেদন জানাচ্ছি, যেই শাস্তি দেখে যেন দেশের বা সমাজের আর কেউ, আর কোনো ধর্ষক যেন মাথা তুলে দাঁড়াতে না পারে।